মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার চতুর্থ পাঠে নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। এই চতুর্থ পাঠে আমরা কবিতার বাকি অংশটা করব আলোচনা। এর আগের পাঠে অর্থাৎ তৃতীয় পাঠে আমি কবিতা শুরু করেছিলাম, প্রথম কয়েকটি চরণ করেছিলাম ওই নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল, এ পর্যন্ত করেছিলাম আমরা আলোচনা। নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল, অর্থাৎ নিমেষে গগনমণ্ডল অর্থাৎ সমগ্র আকাশ গগন মেঘ জুড়ে যাচ্ছে, মেঘে ভর্তি হয়ে যাচ্ছে এবং চারি মেঘ সম্বন্ধে আমি আলোচনা করেছি এর আগে। চারি মেঘে বরিশে মুষলধারে জল, অর্থাৎ মুষলধারায় জল পড়ছে, আকাশ থেকে বৃষ্টি বাড়ি ধারা নেমে আসছে। কলিঙ্গে উড়ায় মেঘ ডাকে উচ্চনাদ, নাদ মানে শব্দ, আওয়াজ, উচ্চনাদ অর্থাৎ অত্যন্ত উচ্চ শব্দ বা আওয়াজ। কলিঙ্গে উড়ায় মেঘ ডাকে উচ্চনাদ, মেঘ উড়ে যাচ্ছে আকাশে এবং তার তীব্র গর্জন, মেঘের গর্জন শোনা যাচ্ছে। প্রলয়ে গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, বিষাদ শব্দের অর্থ হচ্ছে দুঃখ বা স্ফূর্তিহীনতা। তাহলে কলিঙ্গে উড়ায় মেঘ ডাকে উচ্চনাদ, প্রলয়ে গনিয়ার প্রজা ভাবয়ে বিষাদ। তাহলে প্রলয় গনিয়া, প্রলয় মানে হচ্ছে সৃষ্টি নাশ, সম্পূর্ণ ধ্বংস, সর্বনাশ হয়ে যাওয়া। তাহলে এই রকম একটা পরিস্থিতি, আকাশ ঘন কালো মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মুষলধারায় বৃষ্টি নামছে, চারিদিকে মেঘ গর্জন আমরা শুনতে পাচ্ছি, উচ্চ নাদে মেঘ ডাকছে। সেরম অবস্থায় সেখানকার প্রজারা অত্যন্ত ভয়, দুঃখে, চিন্তায় তারা তটস্থ। তাই বলছে প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, অর্থাৎ প্রলয় মানে হচ্ছে সম্পূর্ণ ধ্বংস, সৃষ্টিনাশ, সেই গনিয়া অর্থাৎ সেই বিবেচনায় প্রজারা ভাবছে, ভাবয়ে বিষাদ, অত্যন্ত দুঃখ বা স্ফূর্তিহীনতায় তারা রয়েছে। তাহলে কি হচ্ছে? কলিঙ্গে উড়ায় মেঘ ডাকে উচ্চনাদ, প্রলয়ে গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, অর্থাৎ প্রলয়ের কথা ভেবে বিবেচনা করে, গনিয়া মানে বিবেচনা করে প্রজারা অত্যন্ত দুঃখগ্রস্ত বা তারা সেই ভাবনায় ভাবিত হয়ে রয়েছে। হুর হুর দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। হুর হুর দূর দূর, আমি এর আগেই মানেগুলো যখন বলেছি এর আগের পাঠে অর্থাৎ তৃতীয় পাঠে, সেখানে দেখবে প্রত্যেকটা অর্থ বলে দেওয়া আছে। এই যে হুর হুর দূর দূর, আমি কি বলেছি? হুর হুর বলতে এখানে সবেগে জলপতনের শব্দ, হুর হুর সবেগে জলপতনের শব্দ হচ্ছে। তাহলে হুর হুর দূর দূর, দূর দূর বলতে এখানে অতি দ্রুত উচ্চ পদ শব্দ, এখানে মেঘ গর্জনের কথা বলা হচ্ছে। হুর হুর দূর দূর বহে ঘন ঝড়, অর্থাৎ সবেগে জলপতনের শব্দ পাচ্ছি এবং তার সঙ্গে অতি দ্রুত মেঘ গর্জন, উচ্চ শব্দে মেঘ গর্জন হচ্ছে এবং বহে ঘন ঝড়, অত্যন্ত জোরে ঝড় বয়ে চলেছে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়, অর্থাৎ বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। রড় মানেও বলেছি, রড় মানে হচ্ছে ছুট বা দৌড়ে পালানো, দৌড়ানো বা পালানো। তাহলে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়, অর্থাৎ অত্যন্ত বিপাকে পড়ে তারা ভয় পেয়ে কি করবে, দিক বিদিক শূন্য হয়ে পড়ল, দিশেহারা হয়ে গেল এবং তখন তারা কি করলো, ঘর ছেড়ে যেন পালিয়ে যাচ্ছে, অর্থাৎ ভেঙে পড়ছে এদিক ওদিক, চারিদিকে একটা যেরকম ঝড় বৃষ্টিতে, প্রচণ্ড ঝড় বৃষ্টিতে যেরকম একটা অবস্থা হয়, সেই অবস্থায় তারা কি করলো, ঘর ছেড়ে ছুটে পালালো, বেরিয়ে আসলো। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। তাহলে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, হরিত মানে সবুজ বর্ণ, সবুজ রং। তাহলে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, অর্থাৎ সবুজ বর্ণের যে সমস্ত অঞ্চল অর্থাৎ শস্য ক্ষেত, গাছপালা, সেগুলো যা যা ছিল সবুজ বর্ণ, সেগুলো সমস্ত কিছু ধুলোয় আচ্ছাদিত হয়ে গেল। অর্থাৎ এই ঝড়ের কারণে, প্রচণ্ড ঝড়ে ধুলোয় সেগুলো ঢাকা পড়ে গেল। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত,
অর্থাৎ উল্টে পড়ে শস্য, অর্থাৎ ওলট পালট করছে, ঝড়ে চারিদিক চতুর্দিক ওলট পালট করছে। এই যে শস্য ক্ষেত, সেখানে নানা রকমের গাছপালা, সবুজ ক্ষেত, হরিত ক্ষেত্র, সেই সমস্ত কিছু কি হচ্ছে, এই ঝড়ে ধুলোয় আচ্ছাদিত হয়ে গেছে এবং শস্য ক্ষেত গাছপালা ওলট পালট হচ্ছে, কোনো কোনো গাছ পড়ে যাচ্ছে। এরকম আমরা জানি, আমরা যে ঝড় বৃষ্টির যে চরিত্র আমরা যেটা দেখেছি প্রকৃতিতে বিভিন্ন সময় দেখি, সেই জিনিস যেন এখানে আমরা দেখতে পাচ্ছি। এই কবিতার মধ্যে যে গল্পটা ফুটে উঠেছে, কবিতার মধ্যে গল্প, বিষয়টা ভাবো যে একটা কবিতা, কিন্তু তার মধ্যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের পরিচিত একটা ছবি, ধরো এই ঝড় বৃষ্টির ছবি, সেটা যেন আমরা এই গল্পের মতন করে দেখতে পাচ্ছি। তাহলে উল্টিয়া পরে শস্য প্রজা আচমকিত, চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কা বাজ। তাহলে চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, এটা আমি আগেই মানেটা বলে দিয়েছি। আমি শুরু করবার আগেই প্রত্যেকটা অর্থ বলে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে এই যে চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, চারি মেঘে, আমি এর আগে বলেছি চারি মেঘ বলতে কি বোঝাচ্ছে, চারপাশে চারি মেঘ, চার মানে ওইখানে চারি বলতে চতুর্সংখ্যক বা চার, চারি মেঘে চার প্রকার মেঘ, সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ, এই চার মেঘ চারদিক থেকে জল ফেলছে, অর্থাৎ চারিদিক দিয়ে যেন অঝোর ধারায় বৃষ্টি নেমেছে। তাহলে চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, অষ্ট গজরাজের কথা আমি বলেছি, অমর কোষে চার প্রকার মেঘের দুটো করে দিগ্গজের নাম উল্লেখ রয়েছে। এরা হলো ঐরাবত, পুণ্ডরীক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদণ্ড, সার্বভৌম, সুপ্রতীক। তাহলে এই যে তারা এই যে চারিদিকে অষ্ট গজরাজ, তারা যেন সুর দিয়ে জল ছেটাচ্ছে, হাতি যেরকম সুর দিয়ে জল ছেটায় সেরকম ভাবে জল ছেটাচ্ছে। তাহলে কি বলছে, চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, অর্থাৎ পুরাণ মতে আট দিকের রক্ষাকর্তা যে আট হাতি, তারা চার দিক দিয়ে চতুর্পার্শ্ব থেকে জল ফেলছে। সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কা বাজ, সঘনে চিকুর, এখানে কিন্তু চিকুর পরে মানে এখানে কিন্তু বিদ্যুৎ, চিকুর মানে আমি বলেছিলাম বিদ্যুৎ, আবার চিকুর মানে কিন্তু চুল বা কেশও বোঝায়। এখানে হচ্ছে সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কা বাজ, বাজ মানে বজ্র। তাহলে সঘনে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখতে পাচ্ছি, ব্যঙ্গ তর্কা বাজ, বাজ পড়ছে, বজ্রাঘাত হচ্ছে, ব্যাঙ যেরকম লাফিয়ে লাফিয়ে চলে, হঠাৎ করে আচমকা বসে আছে, হঠাৎ লাফছে, সেরকম ভাবেই ঠিক যেন বাজ পড়ছে। করিকর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। করিকর সমান বরিশে জলধারা, করি মানে হচ্ছে হাতি, হাতির সুর, অর্থাৎ করিকর সমান বরিশে জলধারা, হাতি যেন সুর দিয়ে চারিদিকে জলধারা বা বৃষ্টিধারা বর্ষণ করছে, বরিশে জলধারা। জলে মহি একাকার পথ হইল হারা, মহি বলতে পৃথিবী, তাহলে জলে মহি একাকার পথ হইল হারা, তাহলে সমগ্র ভূমি ভূতল অর্থাৎ মহি পৃথিবী জলে একাকার হয়ে গেছে, পথ হারিয়ে গেছে, অর্থাৎ পথ, পুকুর, নদী, নালা সব মিলেমিশে জলের তলায় চলে গেছে, কোনটা পথ কোনটা পথ নয় কিছু বোঝা যাচ্ছে না। তাহলে কি হচ্ছে, করিকর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। তাহলে পথ আর না পথ, যেটা পথ নয় সেটাও বোঝা যাচ্ছে না, কোনটা পথ কোনটা পথ নয়, সব জলে হারিয়ে গেছে, চারিদিকে জল থই থই করছে একদম। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পায় কোনো জন। তাহলে ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, তাহলে চার দিক দিয়ে মেঘের গর্জন, ঘন ঘন, চারি মেঘের কথা আমি আগেই বলেছি আর বলবো না। তাহলে চারি মেঘ, তাহলে ঘন ঘন মহি, এই ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, তাহলে ঘন ঘন আমরা কি শুনতে পাচ্ছি, চারিদিক থেকে মেঘের গর্জন, ঠিক যেরকম ঝড় বৃষ্টির সময় হয়, তাই আমাদের এখানে সেই ছবি ফুটে উঠেছে। কারো কথা শুনিতে না পায় কোনো জন, কেউ কোনো কারোর কথা শুনতে পাচ্ছে না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গে সোঙরে লোক সকল লোক যে জৈমিনী। তাহলে পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, পরিচ্ছিন্ন মানে কি বলেছিলাম, বলেছিলাম বিভক্ত বিচ্ছিন্ন, নাহি সন্ধ্যা দিবস রজনী, অর্থাৎ সন্ধ্যা দিন রাত এর কোনো পার্থক্য করা যাচ্ছে না। কেন করা যাচ্ছে না, তার কারণ ঘন কালো অন্ধকার মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, তার ফলে এর কোনো তফাতই আমরা করতে পারছি না। তাহলে পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী, সোঙরে মানে স্মরণ করে, কলিঙ্গের লোক সকল লোক
স্মরণ করছে কাকে? জৈমিনীকে। জৈমিনীর কথা আমি বলেছিলাম যে মীমাংসা দর্শন প্রণেতা মুনি, এর নাম হচ্ছে বজ্রপাত নিবারক। এই বিশ্বাসে বজ্রপাতের সময় লোকে এই মুনির নাম স্মরণ করে, তাহলে বজ্রপাত বন্ধ হয়ে যাবে। এইরকম একটা ধারণায় সংস্কারের বশবর্তী হয়ে এটা মানুষে করে। তাই বলছে কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী, কলিঙ্গের অঞ্চলে সমস্ত লোক, সকল লোক সোঙরে মানে হচ্ছে স্মরণ করে কাকে? জৈমিনীকে। হুর হুর দূর দূর শুনি ঝনঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ। তাহলে হুর হুর দূর দূর শুনি ঝনঝন, চারিদিকে এরকম ঝনঝনানি, একে বৃষ্টি বাড়িধারার আওয়াজ, তার সঙ্গে বজ্রপাতের আওয়াজ, বিদ্যুতের ঝলকানি, সব কিছু মিলে চতুর্পার্শ্বে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। না পায়ে দেখিতে কেহ রবির কিরণ, কেউ রবির কিরণ অর্থাৎ সূর্যের কিরণ দেখা যাচ্ছে না। কারণ কি? ঘন কালো মেঘ চারিদিকে ঢেকে ফেলেছে। এই কালো মেঘের কারণে আকাশ দেখা যাচ্ছে না, সূর্য দেখা যাচ্ছে না। তাই কি বলছে? যে না পায় দেখিতে কেহ রবির কিরণ, কেউ কোনোভাবেই আর সূর্যকে দেখতে পাচ্ছে না, সূর্য ঢেকে গেছে। তাহলে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কলিঙ্গ দেশের এই যে ঝড় বৃষ্টি, যেটা আমরা কবিতার সূচনাতেই আলোচনা করেছিলাম, যে কবিতা সূচনাতে চণ্ডী সেখানে একটা ঝড় বৃষ্টির সৃষ্টি করেছিল, কার সাহায্য নিয়ে সেটাও আমি বলেছি। এবং সেই বৃষ্টির মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা ত্রাস, ভয়, ভীতি সৃষ্টি করে সেখান থেকে মানুষকে কোথায় নিয়ে গেল? সেখান থেকে মানুষকে গুজরাট নগরে স্থাপন করবার জন্যই এই ঝড় বৃষ্টির সৃষ্টি করেছিলেন। এবং এইরকম করে তিনি কি করলেন? কালকেতু যে গুজরাট নগর পত্তন করেছিলেন, কালকেতুর যে গুজরাট নগরের রাজা হয়েছিল, সেইখানে প্রজাদেরকে পাঠিয়ে দেবার জন্য এইরকম বিভৎস একটা ঝড় বৃষ্টি, অন্ধকার করে কালো করে মেঘ নিয়ে মানুষের মধ্যে একটা ভয়ের সৃষ্টি বা সন্ত্রাস বা একটা ত্রাসের বাতাবরণ, ভয়ের একটা বাতাবরণ তৈরি করেছিল। তাই বলছে যে হুর হুর দূর দূর শুনি ঝনঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ, কেউ আর রবির কিরণ দেখতে পাচ্ছে না। অর্থাৎ সূর্য অন্ধকারে ঢাকা পড়ে গেছে, মেঘের কারণে সূর্যকে আর দেখা যাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। গর্ত ছাড়ি ভুজঙ্গ, ভুজঙ্গ মানে কি? ভুজঙ্গ মানে হচ্ছে সাপ। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, বুলে মানে হচ্ছে ভ্রমণ করে, বিচরণ করে, ঘুরে বেড়ায়। তাহলে গর্ত ছেড়ে, গর্তের মধ্যে জল ঢুকে গেছে, সাপ যে গর্তের থাকে অবস্থান করে সেখানে জল ঢুকে গেছে, তার জন্য সে গর্ত ছেড়ে বেরিয়ে এসেছে, ভেসে বেড়াচ্ছে, ভ্রমণ করে বেড়াচ্ছে। বুলে মানে ভ্রমণ করা, বিচরণ করা জলে, অর্থাৎ চতুর্দিকে জলে জলময়, একদম জলমগ্ন হয়ে গেছে। তাহলে সেইখানে সাপ বেরিয়ে এসছে তার গর্ত থেকে, বেরিয়ে এসে জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে অর্থাৎ কলিঙ্গ অঞ্চল, এখানে মণ্ডল বলতে অঞ্চল বোঝাচ্ছে। তাহলে কলিঙ্গে অঞ্চলে সেইখানে নাহি জানি জলস্থল, কোনটা মানে স্থল, জল কোথায় কিছুই বোঝা যাচ্ছে না, অর্থাৎ সর্বত্র জলমগ্ন হয়ে গেছে। সর্বত্র জলমগ্ন হওয়ার ফলে কোনটা রাস্তা, কোনটা পথ, কোনটা পুকুর, কোনটা খাল, কোনটা নালা ইত্যাদি কিছু আলাদা করা যাচ্ছে না। এবং তার জন্য চারিদিকে এই জলের জন্যই এখানে কবি এই কথা বলছেন যে নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। তাহলে কলিঙ্গ মণ্ডলে, কলিঙ্গ অঞ্চলে কোনটা জল কোনটা স্থল কিছু আলাদা করে বের করা বা বোঝা যাচ্ছে না। এবং সেই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, ভুজঙ্গ অর্থাৎ সাপ, সেও তার গর্তের মধ্যে জল ঢুকে যাওয়ার কারণে বেরিয়ে এসছে। বেরিয়ে এসে সে বুলে, বুলে বলতে বললাম ভ্রমণ করা, বিচরণ করা, কোথায়? সেই জলের মধ্যে। চতুর্পার্শ্বে যে জলে একদম জলের টইটুম্বুর হয়ে গেছে, জলমগ্ন হয়ে গেছে, সেইখানে মানুষের যেরকম অসুবিধা সেই রকম এই ধরনের প্রাণীরও সমস্যা তৈরি হয়েছে। সেও গর্ত ছেড়ে বেরিয়ে এসছে, ভ্রমণ করে বেড়াচ্ছে, বিচরণ করে বেড়াচ্ছে জলের মধ্যে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। তাহলে এই রকম পরিস্থিতিতে কোথায় কি কিছু বোঝা যাচ্ছে না। তাহলে দেখো এই যে কবিতা, হ্যাঁ, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতির যে বর্ণনা, অর্থাৎ প্রকৃতির এই যে ঝড় বৃষ্টি, হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে এই আবহাওয়ার এই যে বর্ণনা খুব সুন্দর করে কবি আমাদের এখানে তুলে ধরেছেন। তাহলে আমাদের এই যে চতুর্থ পাঠে আমরা এ পর্যন্তই রাখি
এই যে নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে এ পর্যন্ত, এর পরবর্তী পর্যায়ে আমরা বাকি কবিতাটা শেষ করব। তাহলে আজকে আমাদের এই চতুর্থ পাঠে আমরা মোটামুটি এই যে ঝড় বৃষ্টির যে একটা বর্ণনা, সেই বর্ণনাটা দেখতে পেলাম। আজকে এ পর্যন্তই।